নমস্কার দর্শক বন্ধুরা, ময়দান টেলস পাওয়ার বাই ভিক্টরি টিভিতে আপনাদেরকে স্বাগত। কলকাতা ময়দানে আমরা গত এপিসোড থেকে বা তার আগে এপিসোড থেকে একটা কথা বলে আসছি যে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টাররা মাঠের বাইরে থেকে পুরো ময়দানটাকে পরিচালনা করে, পুরো ময়দানটাকে দেখেন। আপনারা অনেকেই হয়তো কোনি সিনেমাটা দেখে থাকবেন, যেখানে খিদ্দার একটা বড় ভূমিকা ছিল কোনিকে তুলে আনার। কিন্তু এই ধরনের খিদ্দারা আসলে ঠিক কীভাবে কাজটা করেন, ঠিক কতটা তাদের মধ্যে সেই জেদ থাকে কোনো একজন খেলোয়াড় এবং পরবর্তীকালে সেই খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করার জন্য। নমস্কার, আজকে আমাদের ময়দান টেলসের অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সর্বময় কর্তা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা ফুটবলের সেক্রেটারি নবাব ভট্টাচার্য। প্রথমেই দাদা তোমাকে নমস্কার আমাদের পডকাস্টে। যেমনটা বলছিলাম যে ময়দানের অনেক রকমের একটা রোম্যান্স বলো বা এই ধরনের কিছু ক্যারেক্টার রয়েছে বলো, তুমি ওতপ্রোতভাবে ময়দানটাকে এতদিন ধরে দেখছো, তোমার এই কলকাতা ময়দান বা তথাকথিত জেলা ফুটবলটাকে ভালোবাসাটা কিভাবে জন্মালো সেটা যদি একটুখানি বলো। আমি বলি, প্রথম কথা হচ্ছে আমি উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি। আমাদের ওখানে শুধু ফুটবল নেই, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, সাঁতার, জুডো, 10টা গেমস আছে। 10টা গেমস আমাদের অ্যাসোসিয়েশনের থ্রু খেলতে হয়। অ্যাথলেটিক্স, এইসব খেলা নিয়েই হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। জেলা ক্রীড়া সংস্থা অ্যাকচুয়ালি 1938 সালে প্রতিষ্ঠিত হয়। 1938 সালে প্রতিষ্ঠিত হওয়ার মানে হচ্ছে যে তখনকার যারা লোক ছিলেন বিফোর ইন্ডিপেন্ডেন্স, ইনক্লুডিং দ্য ইংলিশ গভর্নমেন্ট, তারা ভেবেছিলেন যে খেলাধুলোর উন্নতি করতে গেলে তার একটা অটোনোমাস বডি লাগে। সেই বডিটা তৈরি হয়েছিল সেই সময়। আর রইল বাকি ফুটবলের প্রতি আমার ভালোবাসা। আমি যে শহরে থাকি সেই শহরে জন্মানো প্লেয়ারদের নাম বললে বুঝতেই পারবে। আমার শহরে অশোকলাল ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, কেষ্ট পাল, মহাবীর প্রসাদ, মানে অলিম্পিয়ান বলছি এরা, প্রশান্ত মিত্তির, সুমিত মুখার্জি, নাম বললে নাম শেষ হবে না। এত ইস্টবেঙ্গল মোহনবাগানেরই এত ফুটবলার আছে। যে জায়গাটা আমি থাকি শ্যামনগর, ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে, সেখানে 3টে বড় ক্লাব আছে, 4টে ক্লাব আছে। আগে আরও ক্লাব ছিল, তার মধ্যে 3টে খুব নামকরা ক্লাব, তরুণ সংঘ, সবুজ সংঘ, তারপরে প্রভাতী সংঘ, তারপরে যুগের প্রতীক আছে। এগুলো সব নামকরা ক্লাব, বড় ক্লাব, শ্যামনগরের বড় বড় ক্লাব। এদের যা লেগাসি আছে সব 100 বছরের ক্লাব, 99 বছরের ক্লাব, 125 বছরের ক্লাব, এরকম ক্লাব সব। তো এটা একটা খেলাধুলোর মধ্যে ওখানে হয় যে ফুটবলটা আমরা ছোটোবেলায় সবাই খেলেছি কম বেশি। আর আমরা কী হতো, আমরা ছোটোবেলায় বড় প্লেয়ারদের খুব সামনে থেকে দেখেছি। অশোকলাল ব্যানার্জি, আমরা অশোক কাকা বলতাম। অশোকলাল ব্যানার্জিকে অনেকে দেখেছেন, তারা ফুটবল খেলতে দেখেছেন, হেডমাস্টার বলতেন। তার জার্সি ঘামতো না। তার ব্যাডমিন্টন খেলা কেউ দেখেননি, আমরা দেখেছি খুব সামনে থেকে। তার ক্যারাম বোর্ড খেলা কেউ দেখেনি, আমরা দেখেছি সামনে থেকে। ব্রিজ খেলতেন তাসে, আমরা বলতাম অশোক কাকা জন্মেছে ক্রীড়ামন্ত্রী, মানে সব খেলায় ভগবান দত্ত প্রতিভা নিয়ে জন্মেছেন। বাবলুদাকে আমরা ছোটোবেলা দেখেছি, বাবলুদার সঙ্গে মানসদা, বিদেশদা এরা গিয়ে ডিস্ট্রিক্ট টিম খেলতো, আমরা দেখেছি। বাবলুদার তখন ওই মনমানে খেলছে, মনমানে ক্যাপ্টেন, ওই বাবলুদার গ্ল্যামার। আর বাবলুদাকে তো দেখতে দেখতেও দারুণ ছিল, একদম ফর্সা টুকটুকে। মানে বাবলুদা আসছে, আমরা 4 পিরিয়ডে মানে স্কুল পালিয়ে আমরা গিয়ে আগে মাঠের ধারে, আমরা ছোটো ছিলাম, আগে জায়গা না পেলে আর ডিস্ট্রিক্ট লিগ দেখার জায়গা পাওয়া যেত না। বড়রা চলে এলে পেছনে আর আমরা তো ঢুকতে পারবো না। মাঠের সাইডে বসার জন্য 4 পিরিয়ডে বা 3 পিরিয়ডে স্কুল পালাতাম আমরা খেলা দেখার জন্য। তো অটোমেটিক এইটা করতে 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 তারপরে মানে আমার এদের সঙ্গে এদের দেখতে দেখতে একটা নেশা হয়ে যায়। আমাদের সময়ে জন্মানো শ্যামনগরে যে কোনো ছেলে যারা আমাদের বয়সী, তাদের প্রত্যেকেরই খেলাধুলোর প্রতি একটা সফট কর্নার আছে। খেলাধুলো মানে আমাদের ওখানে হকি খেলা হতো, আমাদের ওখানে সুইমিং ছিল, অ্যাথলেটিক্সের একটা হাব ছিল, মানে ওখানে একটা খেলাধুলোর কালচারই ছিল। তোমার এই ফুটবল কর্তা হয়ে ওঠাটা কীভাবে? তুমি তো ফুটবল কর্তা হয়ে ওঠা খানিকটা অ্যাক্সিডেন্টাল। আমি আমার খুব ছোটোবেলার বন্ধু হচ্ছে অমিত দত্ত বলে একজন আছে, এখন রেলে চাকরি করে, বেঙ্গল ক্যাপ্টেন ছিল, রেল এফসিতে খেলেছে, তার আগে টালিগঞ্জ অগ্রগামী খেলেছে। আর দেবজিৎ ঘোষ অনেকটা উপর অবধি গেছে, সবাই দেবজিৎ ঘোষকে চেনে। আমরা খুব ছোটোবেলার বন্ধু। আমি বেসিক্যালি ওই অমিত দেবজিতের খেলা দেখতে যেতাম, ওরা খেলতো।
তখন আমিও ওদের খেলা দেখতে যেতাম, বা ওদের কোথাও টুর্নামেন্ট খেলা থাকলে, মানে দেবজিৎ তখন কল্যাণীতে থাকতো, কল্যাণী থেকে ও আমার বাড়িতে চলে এলো, বাড়ি থেকে আবার বাড়িতে চল 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 আজকে খেলা আছে চন্দননগর গোল্ড কাপ। এই যে ওদের সঙ্গে যাওয়া, ওদের সঙ্গে থাকা, ওদের সঙ্গে খেলা দেখা, আমি তো মানে এই করতে করতে খেলার প্রতি একটা ভালোবাসা, আমরাও খেলতাম, আমি তো আর ওদের জাতের প্লেয়ার ছিলাম না, ওরা অন্যই জাতের প্লেয়ার ছিল, তো ছোটোবেলা থেকেই ছিল। তো ওদের সঙ্গে থাকতে থাকতে একটা ভালোবাসা। তারপরে এক বছর, বহু বছর আগের কথা বলছি, 90, এটা আমি বলছি 92, 93, ওই সময়কার কথা বলছি। আমাকে তখন ভাতৃসংঘ সে বছর নেমে গেল, ভাতৃসংঘ নেমে যাওয়ার পরের বছর আমাদের যে টিমটা ইউনাইটেড স্পোর্টস ক্লাব, এটার প্রথম নাম ছিল এভার রেডি অ্যাসোসিয়েশন। এভার রেডি না, এভার রেডি অ্যাসোসিয়েশন। তো আমাকে ওই অমিত দত্ত একটা চাঁদার বই কিনে দিল, বললো যে তুই কিছু চাঁদা কেটে দিবি। আমি বললাম, আমি তো এইসব ক্লাব করতাম, ক্লাব, রক্তদান শিবির যা করে সাধারণত তখনকার ছেলেমেয়েরা করতে, এখনকার ছেলেমেয়েরা এসব খুব একটা পছন্দ করে না। মরা পোড়ানো এইসব আমাদের ছিল। মরা পোড়ানো মানে মরা ক্লাবের সামনে দিয়ে নিয়ে যাওয়াটাই টাফ। চেনাশোনা হলে ক্লাবেই গামছা রাখা থাকতো, পরে চলে যেতাম। আমাদের এরকম মরা পোড়ানো ছিল। আবার হাসপাতালে রাত জাগা, যদি কাউর দরকার হয়, বিপদে আপদে যেখানে দরকার, এইসব করতাম। তো আমাকে একটা দিল এভারেডি অ্যাসোসিয়েশন, বললো আমরা এই ক্লাবটায় ভাতৃতে আমার এখনও মনে আছে, ভাতৃতে আমাদের ক্লাবটা এই লোকটাই চালাতো আলাদা, ও একটা নতুন ক্লাব নিয়েছে এভারেডি অ্যাসোসিয়েশন, এর জন্য কিছু চাঁদা কেটে দিবি। আমি তখন ইস্পাত গ্রুপে পার্ক স্ট্রিটে চাকরি করতাম, অ্যারাউন্ড ইয়ার 96 হবে, 95, 96। তো আমার 71 পার্ক স্ট্রিট, পার্ক প্লাজা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আমাদের অফিস ছিল। তো আমি বইটা পেতে, আমি 96-এর কথা বলছি, তো আমি বললাম যে কীরম চাঁদা কাটতে, বল দিস না, যতটা বেশি পারিস দিস। আলাদা খুব কষ্ট করে টিমটা করে। আমি আলাদাকে চিনতাম না, নাম শুনেছি, ওদের থেকে নাম শুনেছি। একবার আলাদার বাড়িতে গেছিলাম, সেটা অনেক পরে, অমিত চাকরি পাওয়ার পরে। ওটাই আলাদার সঙ্গে প্রথম আমার দেখা আলাদার বাড়িতে। তো 96-এ যখন ওটা দিল, এখন বলতে বলতে মনে পড়ছে যে আমার 30 বছরের ওপর হয়ে গেছে আর কি এইসব। তো আমি চাঁদা কেটে দিয়েছিলাম, চাঁদাতে কাউন্টার পার্টে লিখে দিয়েছিলাম। তো আমি একটা কুরিয়ার সার্ভিস ছিল, গ্রেট ইন্ডিয়ান কুরিয়ার সার্ভিস, ওকে 2000 টাকা চাঁদা কেটেছিলাম একটা বিলে। তখন একটা 50 পাতার বিলে 2000 টাকা উঠতো না। তা আমি ওটার থেকে 2000 টাকা, 500 টাকা, 1000 টাকা করে, যেহেতু আমি চাকরি করতাম অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, তো আমার যত ভ্যান্ডার ছিল তাদেরকে এরকমভাবে আমি কেটে দিয়েছিলাম, এবং উঠে প্রায় 4-5 হাজার টাকা চাঁদা উঠেছিল। ওটাই সম্ভবত সবচেয়ে বেশি কালেকশান ছিল এবারে সেই দিনকে। তো আলাদা এই যে গ্রেট, আমি বলবো গ্রেট অ্যাডমিনিস্ট্রেটর, আলাদা ওই চাঁদার যে আমাদের যে কাউন্টার পার্টটা থাকে, কাউন্টার পার্টে চাঁদার অ্যামাউন্টগুলো দেখে ও আমার বন্ধু অমিত এবং দেবজিৎকে বলে, এটা কে? বলে এটা আমাদের বন্ধু হয় নবাব, ও শ্যামনগরে থাকে, ওই আমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবে। তো তারপরে আমাদের প্রভাতী সংঘ মাঠে একটা টুর্নামেন্ট খেলা হচ্ছিলো, আলাদা ওখানে আসে, এসে আমার সঙ্গে পরিচয় হয়। তারপরে আলাদা আমাকে আস্তে আস্তে ক্লাবে নিয়ে আসে, আমাকে বলে যে তুমি এসো, এখানে এসে যোগাযোগ করো, এইসব আসা শুরু করো। তখন তো তুমি বলতো, এখন তো গাল দেয়। হ্যাঁ, তখন বলতো যে তুমি এসে ক্লাবে আসা শুরু করো। এরপর আস্তে আস্তে তখন খিদিরপুর টেন্টে ড্রেস করতো। এবার আস্তে আস্তে যাওয়া শুরু করি, যাতায়াত শুরু করি, এই করতে 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 সেই 96 থেকে 2026, 30 বছর হয়ে গেল। তার মানে এখন আমার বয়স হচ্ছে 51। আমি 21 বছর 22 বছর বয়স থেকে কর্মকর্তা হয়ে গেলাম, যখন আমার খেলার কথা ছিল। হ্যাঁ, মানে ওই 22-24 এরকমই হবে। সেই তুমি 30 বছর ধরে কর্মকর্তা, এবং তুমি যে দলটার কর্মকর্তা, সেই দলটা এই মুহূর্তে 99 বছরে পদার্পণ করেছে। সামনের বছর 100 বছর হবে। তো এই ইউনাইটেড স্পোর্টস ক্লাবের তুমি যে সময় বলছো যে চাঁদা কেটে দেওয়া, পরে তারপর বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে আজকে এই ক্লাবটা গেছে, কখনো উত্থান ঘটেছে, কখনো পতন ঘটেছে, কখনো আই লিগ খেলেছে, কখনো তোমরা নিচে নেমে গেছো। এই পরিস্থিতিতে কতটা লড়াই ছিল একটা ক্লাবকে প্রতিষ্ঠা দেওয়া, কলকাতার এমন একটা মানে ক্লাবগুলোর পাশাপাশি, যে ক্লাবগুলো অলরেডি ভারতের প্রবাদ প্রতিম এক একটা ক্লাব, তাদের পাশাপাশি কতটা? হ্যাঁ, একদম। খিদিরপুর, জজ টেলিগ্রাফ, সিটি, সব বড় বড় টিম। আমরা যখন এসেছি তখন সব মার্কেটে, পোর্ট ট্রাস্ট, রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে,
সব বড় বড় টিম, কোথাও প্লেয়ারদের চাকরি হয়। আজ থেকে 20-25 বছর আগেও, 20 বছর কেন আমি বলবো, 2010, 12, 13, 14 আইএসএল শুরু হওয়ার আগে পর্যন্ত প্রচুর প্লেয়ার ছিল, প্লেয়ারের অভাব ছিল না। এই 13-14 থেকে নিয়ে 26, এই 12 বছরে একেবারে বাংলার ফুটবলটা সর্বনাশ হয়ে গেছে। এই 12টা বছর টানা, এই যে 10 বছর তার মধ্যে আইএসএল চললো। যাই হোক, আমি কোনো কিছু এখানে তো সমালোচনা করার জন্য বসিনি। এই কাজটা খুব, লড়াইটা মানে খুব কঠিন কাজ। প্রথম কথা হচ্ছে, ফুটবলে কেউ টাকা দিতে চায় না, ফুটবলে কেউ স্পন্সরশিপ করতে চায় না। আমরা যখন চিরাগকে স্পন্সর হিসেবে পেয়েছিলাম, তারপরে চিরাগের পরে প্রয়াগকে স্পন্সর হিসেবে পেয়েছিলাম, চিরাগের সঙ্গে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন ঘটে। ওরা ক্লাব কিনতে চেয়েছিল, আমরা বলেছিলাম যে আমরা ক্লাব বিক্রি করব না, আমরা ক্লাব বিক্রি করব না। কারণ যদি ভালো হতো, কেউ পার্টিটা যদি ভালো হতো, তাহলে না হয় ভেবে দেখা যেত। কিন্তু ওরা নিজেরাই স্টেবল ছিল না। এখন তো আপনারা দেখেও থাকবেন যে তারা বিভিন্ন স্ক্যামের সঙ্গে জড়িত। তো চিরাগ বেরিয়ে গেল। চিরাগ বেরিয়ে যাওয়ার পরে কৃষ্ণেন্দু রায়, আমাদের কৃষ্ণেন্দুদার সাহায্যে আমরা প্রয়াগকে পেলাম স্পন্সর হিসেবে। প্রয়াগও একটা চিটফান্ড কোম্পানি ছিল। চিরাগ থেকে প্রয়াগ হতে বেশি সময় নেয়নি, নামের খানিকটা মিল ছিল বলে হোক বা, তারপরে প্রয়াগ চলে যাওয়ার পরে তো ময়দান থেকে সবাই হারিয়েই গেল, পয়সা কড়ি হারিয়ে গেল। কোনো কর্পোরেট কোম্পানি আসতে চায় না, কোনো ভালো ফিন্যান্স আসতে চায় না, কেউ আসতে চায় না। কারণ যত দিন যাচ্ছে ফুটবলের প্রচার এবং প্রসারটা কমে গেছে, কমতে আমি একটা জিনিস আছে যে আমরা আই লিগ থেকেও নামিনি। আমার স্পন্সর চলে যাওয়ার পরে আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে প্রশ্ন তুলে আমাকে আই লিগ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। যে বছর আমরা আই লিগে স্টে করে যাই, লাস্ট যে বছরটা খেলেছিলাম, সে বছর আমরা 7th পজিশন পেয়েছিলাম। 7th পজিশনের মধ্যে আমরা, আমাদের প্লেয়াররা যারা ছিল, সেই সময়কার প্লেয়ার, অধিনায়ক ছিল লালকমল ভৌমিক, দীপক মণ্ডল, বা যারাই ছিল, র্যান্টি ছিল প্রথম 6 মাস, এলকো ছিল আমার কোচ, পরে এলকোকে সরিয়ে দিয়ে বাবলুদা আসে। কিন্তু আমাদের নামে কিন্তু কখনো এআইএফএফে কোনো কমপ্লেন হয়নি যে আমাদের টাকা দিচ্ছে না। কোনো প্লেয়ার কিন্তু কমপ্লেন করেনি। প্লেয়াররা কিন্তু ক্লাবের পাশে দাঁড়িয়েছিল। প্লেয়াররা বেসিক্যালি ওরা স্যাক্রিফাইস করেছিল, নিজেদের স্যালারিটাকেও স্যাক্রিফাইস করেছিল বলেই আমরা খেলতে পেরেছিলাম। সেই সময় তো 2012-13-তে বিশ্বকাপেরও, কোস্টারিকান বিশ্বকাপেরও 2012-13-তে, 2011-12-তে প্রয়াগ আমাদের স্পন্সর হয় চিরাগ চলে যাওয়ার পরে। সে বছর আমার স্ট্রাইকার ছিল ইয়াকুবু, ভিনসেন্ট আর জসিমার। আমি ইউসুফ ইয়াকুবুকে সই করাই। তারপরের বছর প্রয়াগ দেখে ফুটবলে এতটাই গ্ল্যামার, এতটাই মাইলেজ, যে ওরা বলে যে আরও বড় টিম করুন। তো বড় টিম করার যখন বলে, তখন ইন্ডিয়ার 1 নম্বর স্ট্রাইকার ছিল ডেম্পোতে র্যান্টি মার্টিন্স। আমি র্যান্টিকে সই করাই। র্যান্টি চেয়েছিল ওর সহযোগী হিসেবে, ওর সঙ্গে খেলতে চেয়েছিল কালু ওকবার সাথে। কিন্তু আমার মনে হতো কালু একটা ছোট জায়গা জুড়ে খেলে, কালু অতটা, তখন আমার কোচ ঠিক হয়নি। সঞ্জয় সেন আমার কোচ হয়েছিল, বাবলুদা তার আগের বছর কোচ ছিল। তারপরে সঞ্জয় সেন যখন তো লাইসেন্সটা ম্যান্ডেটরি করে দিল, তো সঞ্জয়দা আমাদের কোচ ছিল। আমার মনে হয়েছিল যে কালু খুব কম জায়গা জুড়ে খেলে। তখন আমি বেসিক্যালি এই লিগটাকে ফলো করতাম। তো এই লিগে আমি ওই কার্লোস হার্নান্দেজকে দেখেছিলাম, ভালো প্লেয়ার। তারপরে আমাদের এখান থেকে একজন বিশ্বকাপে গেছিল, গোপাল, সে ওখানে গিয়ে কার্লোসের সঙ্গে যোগাযোগ করেছিল। কার্লোসের নম্বরটা আমাকে যোগাযোগ করে এনে দিয়েছিল, দারুণ প্লেয়ার। বিশ্বকাপে গিয়ে ওর সঙ্গে যোগাযোগ হয়, ও কোস্টারিকার প্লেয়ার ছিল। তারপরে আমি ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করি। সেই আমলে কোনো এজেন্ট ছাড়াই আমরা ভিক্টোরিয়া থেকে সরাসরি এখানে আমরা কার্লোস হার্নান্দেজকে সই করাই। মানে সেটা একটা বলার মতো ঘটনা ছিল। ফ্রি ট্রান্সফার ছিল নাকি? না, ফ্রি ট্রান্সফার। ওর চুক্তি শেষ হয়ে গেছিলো, তো আমরা এখানে নিয়ে আসি। অবভিয়াসলি ফ্রি ট্রান্সফার। আমরা সবসময় চেষ্টা করেছি স্পন্সর যেই থাকুক তার পয়সাও যেন ফালতু খরচা না হয়। তো আমি ওভাবেই করেছিলাম, এবং কার্লোস, এটা আসাটা তো হিস্ট্রি একটা। তারপরে সে বছরে আমরা 2012-তে আমরা আইএফএ শিল্ড জিতি। রিটার্ন লিগটা আমরা রানার্স হই আই লিগে ফাইনালি। এটা হচ্ছে 2012-13 কথা বলছি। 2013-14-তে কার্লোস আমাদের ছেড়ে চলে যায়, আবার অস্ট্রেলিয়া চলে যায় নিউজিল্যান্ডের টিমটায়। যাওয়ার পরে কার্লোস ছিল, খালি ওয়ার্ল্ড কাপ আর ছিল তা না, কার্লোসের ওয়ার্ল্ড কাপে গোলও ছিল।
ও আমাকে বলেছিল সব কিছু দেখে, এবং আমাদের কোচ ছিল এলকো। এলকো এখন মিডল ইস্টে কোচিং করে, সৌদি আরবিয়া প্রিমিয়ার লিগে করে। হি ওয়াজ এ ভেরি গুড কোচ। তো আমি এই সব মিলিয়ে একটা ভালো টিম হয়ে গেছিলো। টাকার যোগান থাকলে যা হয়, টাকার যোগান না থাকলে যা হয়, সেটাও দুটোই ফেস করেছি জীবনে। তো টাকার যোগান ছিল, আর ফুটবলে ইট ইজ, তুমি বলতে পারো দ্যাট মানি ব্রিংস চ্যাম্পিয়নশিপ। টাকা থাকলে চ্যাম্পিয়নশিপ অনেকটা ইজি হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আইএসএল এর বলা হচ্ছে তথাকথিত গ্ল্যামার লিগের কথা, টাকা যাদের কাছে রয়েছে, মুম্বাই সিটি এফসি বা মোহনবাগান, যারা যাদের কাছে অর্থটার অসুবিধা নেই, কোথাও গিয়ে কি এরকম তাহলে দাঁড়িয়ে যাচ্ছে যে লড়াইটা তাহলে টাকার হয়ে যাচ্ছে, ফুটবলের আর লড়াইটা হচ্ছে? ফুটবলের লড়াই তো তার মেন কারণ হচ্ছে যে তুমি 3টে 4টে বা 5টা ফরেনার নিতে পারবে। 5টা ফরেনারের ওপর ডিপেন্ড করছে বা 4টে ফরেনারের ওপর ডিপেন্ড করছে টিমের সাফল্য কী হবে। কিন্তু তার সঙ্গে তো ইন্ডিয়ান প্লেয়ারগুলোও ভালো নিতে হবে। ইন্ডিয়ান প্লেয়ারে খুব একটা হিউজ ডিফারেন্স কিছু নেই, কিন্তু তোমাকে যদি বিদেশিটা ভালো নিতে হয়, কোচটা ভালো নিতে হয়। এখন যেটা হয়েছে কি, অ্যাট পার কয়েকটা টিম হয়ে গেছে। আগে যেমন সারা জীবন ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান রাজত্ব করত, বাকিরা কখনো ওদের কাছাকাছি আসতে পারতো না। এখন সেটা নেই। এখন যেটা হয়ে গেছে, টাকা মুম্বাই সিটি এফসিরও আছে, গোয়ারও আছে, ইস্টবেঙ্গলেরও আছে, মোহনবাগানেরও আছে। তো ভারতবর্ষে 5টা 6টা টিম হয়ে গেছে অ্যাট পার। আর তারপরে স্ট্যান্ডার্ডটা হচ্ছে মানে ওখান থেকে নিয়ে কলকাতা লিগ অবধি ধারে কাছে সব সমান। এটা আমরা আইএফএ শিল্ডেই দেখেছি এবছর। বিদেশি বিদেশি ছাড়া খেললে তাই হয়, সেটাই একটু হয়েছে। কিন্তু এমনি তোমাকে বলি যে ফুটবলগতভাবে যে আমরা বিরাট কিছু উন্নতি করলাম তা নয়। আমাদের সারফেস ভালো হয়েছে, প্লেয়িং কন্ডিশনস ভালো হয়েছে, আইন কানুন করা হয়েছে। তোমার বলতে পারি যে ভারতবর্ষের ফুটবলের একটা আপলিফমেন্ট দরকার ছিল, প্রচার এবং প্রসারের দিক দিয়ে, টেলিকাস্টের দিক দিয়ে, সেগুলো হয়েছে। কিন্তু যেটা আমাদের মেনলি দরকার ছিল, যে আমার বেশি ফুটবলার তুলে আনা, সেটা হয়নি, একেবারেই হয়নি। তো এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা ফুটবল লিগটাকে বিদেশি ছাড়া যখন হলো, মানে বিদেশিহীন যখন বলা হলো কলকাতা ফুটবল লিগ, তখন তুমি বলেছিলে যে এখন সমানে সমানে দলগুলোর সঙ্গে ফাইট হবে, কারণ সবার একটা মানে সম লড়াই হবে আর কি। আর তার পরবর্তীকালে এবছর আইএফএ শিল্ডটাকে এত বছর পর আবার আইএফএ করলো, সেটা 2-3টে ম্যাচে টুর্নামেন্ট হোক, কিন্তু সেটা ভালো করেই হয়েছে। প্লাস বেঙ্গল সুপার লিগ, এই একটা টুর্নামেন্ট হলো। কোথাও গিয়ে কি টুর্নামেন্টগুলো আসছে, কিন্তু খেলোয়াড়দের সেই না, বেঙ্গল সুপার লিগা বা যাই হোক, আমি বলি যে টুর্নামেন্ট আসছে, টুর্নামেন্ট হচ্ছে। আইএফএ তো নাম করা টুর্নামেন্ট। আইএফএ লিগটা তো খেলার জন্যই আমাদের অস্তিত্ব। আইএফএ লিগ আর শিল্ড আর আই লিগ। তুমি নতুন মুখ কটা দেখতে পাচ্ছ? আমি বলছি নতুন মুখ খুব বেশি দেখা যাচ্ছে না। যারা খেলছে কিছুটা তাদের নিয়েই টানাটানি, যে 6টা ছেলে নতুন উঠে আসছে, এটা হচ্ছে না। তবে আমি খুব আশাবাদী, যেভাবে আইএফএ নিচের দিকে এত খেলা অর্গানাইজ করছে, এত ইউথ লিগ হচ্ছে, এর একটা ফলাফল আগামী 3-4 বছরে পাওয়া যাবে। কারণ আমি দেখছি নিচে অনেক প্লেয়ার উঠে আসছে। এবার একটা সমস্যা হচ্ছে যে প্লেয়াররা কোন স্ট্রিমটা বেছে নেবে। মেন স্ট্রিমটা যেটা, সেখানে পয়সা কম, ক্লাবগুলো স্ট্রাগল করছে, সেখানে খেলবে না ক্ষেপের মাঠে চলে যাবে। সাধারণত ফুটবল ছাড়া অন্যান্য যা খেলা আছে, ক্রিকেট থেকে আরম্ভ করে অ্যাথলেটিক্স ছাড়া মোটামুটি সব খেলাতেই বাড়ির লোকই টিফিন নিয়ে আসে, বাড়ির লোকই বাচ্চাকে খেলা শেখাতে নিয়ে আসে, তার জন্য ফিস পেমেন্ট করে, এটা করে। পশ্চিমবাংলার ফুটবলটা, আমি বাইরেরটা বলছি না, পশ্চিমবাংলার ফুটবলটা বেসিক্যালি একদম লোয়ার ক্লাস থেকে, লোয়ার ইনকাম গ্রুপ থেকে, সরি লোয়ার ক্লাস বলবো না, লোয়ার ইনকাম গ্রুপ থেকে প্লেয়াররা উঠে আসে। তো ক্লাবকে তাদের খাওয়া দিতে হয়, তাদের থাকা দিতে হয়, তাদের বুট দিতে হয়, তাদের টিফিন দিতে হয়, তাদের পুষ্টির দিকটা দেখতে হয়, তাদের ট্রেনিংয়ের দিকটা দেখতে হয়। অ্যান্ড ইট ইজ এ বিগ কস্ট। তো এটাকে তাদের করতে হয়, ক্লাবগুলোকে করে যেতে হয়, যেটা অন্যান্য খেলায় করতে হয় না। এবং করতে হয় না বলে কি হয়, সুবিধাটা হয়েছে যে অন্যান্য খেলায় ইনভেস্টমেন্ট কম, তো ক্লাবগুলো দেখছে ভাই আমি কেন এত কষ্ট করে ফুটবল খেলব। আজকের দিনে কলকাতার ক্লাবগুলো নিচের দিকে ওপর দিকে সব ক্যাম্পকে দিয়ে দিচ্ছে, ভাই তুমি তোমার প্র্যাকটিস করো, তুমি এসে টিম করো। এই কর্মকর্তাদের মধ্যে আগে যে একটা ছিল যে খুঁজে খুঁজে প্লেয়ার আনা, সেই প্লেয়ারটাকে কী করে বড় করা যায়, যেটা এখনও আমরা করি, এইটা করার লোক কমে গেছে। ব্যতিক্রম আছে, কিছু সামান্য সংখ্যক লোক
করছে, বাকিরা করছে না। আর বাকিরা করছে না বলেই কী হয়েছে, এখন এসো, তোমার কাছে পয়সা আছে, এসো ভাই খেলো, 2 মাসের লিগ, 2 মাস খেলো, 3 মাস খেলো, চলে যাও। এইটা হয়ে গেছে বেসিক। এই আজকে জায়গাটা এই আমরা সময় যখন ধরো তোমরা সাহিল হরিজনের মতন একজন খেলোয়াড় উঠে আসছে, বা তার পাশাপাশি যদি আমি ইস্টবেঙ্গল মনে বলি যে রাজবাসফোর বা সায়ন ব্যানার্জির মতন ফুটবলাররাও উঠে আসছে, এই যে আরএফডিএল টুর্নামেন্টটা হয়, তোমরা আরএফডিএল খেলছো, তোমরা এই যে ভিন রাজ্যের ছেলেদের ক্ষেত্রেও যে একটা মানে একটু বেশি এগিয়ে যাচ্ছে ওরা, যে সুহেল আহমেদ ভাট বলো বা বিবি বিষ্ণু বলো, কোথাও গিয়ে কি সেটাও একটা বাংলার ফুটবলারদের একটা মনস্তাত্ত্বিক একটা না, মনস্তাত্ত্বিক কিছু না, ওরা অনেক বেশি কমিটেড। রাজবাসপুর তো আমাদের টিম থেকেই এসছে। ইউতে যা প্লেয়ার এই ইদানিংকালে খেলে, যে ম্যাক্সিমাম বাঙালি ছেলে যা আছে আমাদের ক্লাব থেকেই এসছে। কিন্তু আমি বলছি মিজোরামের ছেলেরা বা কেরালার ছেলেরা, বিশেষ করে নর্থ ইস্টের ছেলেরা, মিজোরাম মণিপুরের ছেলেরা, মিজোরাম মণিপুরের মধ্যে একটা অসুবিধা আছে, মণিপুরেরটা অনেকটা বয়স ভাঙায়, বিরাট বয়স বাড়ায়, কিন্তু মিজোরামে সেই সমস্যাটা কম তুলনামূলকভাবে। তো কিন্তু আমি যদি বলি অ্যাজ ফার অ্যাজ কমিটমেন্ট, ডেডিকেশান কনসার্নস, আমাদের বাঙালি ছেলেদের থেকে ওরা বেশি পরিশ্রম করে, বেশি খাটতে চায়। ওদের টেনাসিটিটা বা চিন্তাধারাটা এক, যে আমি খেলতে যাচ্ছি, আমাকে কিছু ভালো করে খেলে টিমে চান্স পেতে হবে। বাঙালিদেরটা হচ্ছে আমি খেলতে যাচ্ছি, এখানেই বাড়ি, এখানেই সব, সকালবেলায় প্র্যাকটিস করলাম, রাত্রিবেলা খেপ খেলতে চলে গেলাম, বিকেলবেলা খেলতে চলে গেলাম। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাঙালিদের মেনলি পিছিয়ে পড়ার জন্য দায়ী হচ্ছে। মাঠে ঘাটে পথে প্রান্তরে এত এত টুর্নামেন্ট। হ্যাঁ, তোমার পাড়াতেই যদি পরপর 100 গজের মধ্যে 10টা মন্দির থাকে, কোনটায় প্রণাম করবে তুমি? প্রণামের তীব্রতা আকুতি সব কমে যাবে। তোমার যদি সারা পশ্চিমবাংলায় যদি 128টা জগন্নাথ মন্দির হয়ে যায়, তুমি কার কাছে যাবে? তখন পুরী যাওয়ার টানটা কমে যাবে। এরকম হয়েছে ফুটবল খেলার ব্যাপারটা, যে এত খেলা ডিস্ট্রিক্ট ক্লাবগুলো প্র্যাকটিস করে না। ডিস্ট্রিক্ট ক্লাবগুলো প্র্যাকটিস করবে, ডিস্ট্রিক্ট ক্লাবেরও বলার আছে, প্র্যাকটিস করতে গেলে একটা খরচা আছে, এলেই তাদের গাড়ি ভাড়া দিতে হয়, খাবার দিতে হয়, টিফিন দিতে হয়। তারপরেও যদি কেউ করতে চায়, সিনিয়র প্লেয়াররা প্র্যাকটিসে আসবে না, একটু যারা খেলতে পারে। যারা খেলতে পারে না তারা প্র্যাকটিসে আসবে, আর যারা খেলতে পারে একটু, তারা প্রতিদিন রাত্রিরে খেলতে যাবে। এই লড়াইটা ওরা নিতে রাজি নয়। যে লড়াইটা করলে একটা টিমে ঢোকা যায়, যে লড়াইটা করলে 4টে মিজোরামের ছেলে, কোয়ালিটি হয়তো আমাদের আছে, একটা মিজোরামের ছেলের থেকে বেশি কোয়ালিটি আছে, কিন্তু মিজোরামের ছেলেটা যে মানসিকতা নিয়ে ফুটবল খেলে, আমাদের বাঙালি ছেলেরা এখন সেই মানসিকতায় ফুটবল খেলে না। খুব বড় কথা বললেন নবাব ভট্টাচার্য। এই জায়গায় দাঁড়িয়ে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বর্তমান সিচুয়েশনটা কি? ইউনাইটেডের জানো তোমরা, ইউনাইটেড ফুটবল স্কুল আছে, বেলডাঙায় বড়ুয়া যুবক সংঘের মাঠে আছে, শিলিগুড়িতে আছে, শ্যামনগরে আছে, কল্যাণীতে আছে, আরও 2-1 জায়গায় কথাবার্তা চলছে খোলার জন্যে। ধূপগুড়িতে একটা নতুন হয়েছে। তো একটু একটু করে ছড়ার জন্য কারণ হচ্ছে যে ধূপগুড়ি থেকে ছেলেটা এসে কল্যাণীতে ট্রেনিং করার সুযোগ পাচ্ছে না, বা আমার এতজনকে রেখে ট্রেনিং করানো সম্ভব না। তাই জন্য আমরা ধূপগুড়িতে স্কুল খুলেছি, যাতে ধূপগুড়ির যারা বেটার প্লেয়ার, তারা যাতে ওখানে প্র্যাকটিস করতে পারে। তো এইটা হচ্ছে আমার বাংলার ফুটবলার তুলে আনার একটা চিন্তাধারা, যেটা আমি বিগত দিনে ভেবেছি। কিন্তু আমি বলছি আমি হতাশ। আমি যখন ক্রিকেটের দিকেও দেখি, জেলার ক্রিকেটে এরা একটা খেলাধুলোর মানটা পড়ছে খুব তাড়াতাড়ি, আর সেই গার্ডসটাও নেই। কিছু একটা গার্ডস থাকতে হয়তো, যে আমি কিছু করতে চাই। তা আমি কিছু করতে চাই, সেই ইচ্ছাটা যদি প্লেয়ারের মধ্যে না থাকে, সেটা হয়তো আমাদের গ্রুম করানোর সময় ভাবতে হবে, যে আমার যদি কিছু নিজস্ব করার ইচ্ছা না থাকে, আমাকে জোর করে ঠেলে কিছু করতে পারবে না। তোমার বাবা তোমাকে যদি চেষ্টা করতো, জোর করে ঠেলে ডাক্তার বানিয়ে দেবে, ওটা কি হয়? তোমার যেটা ভালো লাগবে সেই লাইনেও তো তোমার কিছু ইচ্ছা থাকতে হবে, যে আমি করব। তো জোর করে ঠেলে কাউকে প্র্যাকটিসে পাঠানো যায় না, জোর করে ঠেলে কাউকে বড় প্লেয়ার করা যায় না। একটা ইনবর্ন কোয়ালিটি থাকতে হয়, তার সঙ্গে পরিশ্রম, ডেডিকেশন, ডিসিপ্লিন, সব কটা মিলিয়ে একটা বড় প্লেয়ার তৈরি হয়। আগেকার সুবিধাটা কী ছিল, আগে যে প্লেয়ারটা লাল যখন ছোট ছিল, স্নেহাশিস যখন ছোট ছিল, ওরা ঘর করেছে যখন যেসব প্লেয়ারের সঙ্গে দুলাল বিশ্বাস বা জয়ন্ত সেন, একটু সিনিয়র বাসুদেব মণ্ডল, এদের সঙ্গে করেছে, ওদের থেকে ওইটা শিখতো, যে কীভাবে মনমান খেলবো, কী করে ইস্টবেঙ্গল খেলবো, কী করে ইন্ডিয়া খেলবো। তখনকার সময় তো খেপের টুর্নামেন্টগুলো হতো, কিন্তু ওরা জানতো যে এই যে বড়রা আমাদের যারা আছে, এই বড়রা আমাদের শেখাচ্ছে যে তোমাকে কী করে ইন্ডিয়া খেলতে হবে, ইস্টবেঙ্গল মনমান খেলতে হবে। আমি কিন্তু বারবার ওই একই কথা বলে যাবো, ইস্টবেঙ্গল মনমান খেলতে হবে। ভারতবর্ষের আর কোনো টিম কোনো মানে রাখে না।
আজ এলো, আজ আছে, কাল নেই। ইস্টবেঙ্গল মোহনবাগান ছিল, আছে, থাকবে। তো ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবো, মোহামেডান খেলবো, এই একটা তাগিদ সবার মধ্যে। ড্রেসিং রুম থেকেই প্লেয়ারদের, জুনিয়র প্লেয়ারদের পাঠিয়ে দিল। পরবর্তীকালে যখন লালরা বড় হলো, তখন যারা ছিল আমাদের বাবুমন্দীপ, জগন্নাথ, ওরাও একটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড মেনটেন করতো। তারপরে যখন বেসটা এলো, তখন ওরা তার পরবর্তী ব্যাচগুলো যেগুলো হয়ে যাচ্ছে, সিনিয়ররাই বলছে আমার তো কালকে এই বাঁশের মাঠে খেলা, এই ঘাসের মাঠে খেলা, এই জঙ্গলে খেলা, ওই বাথরুমে খেলা, এই সব খেলা আমার আছে, এত টাকা দিচ্ছে, অত টাকা দিচ্ছে, আমি যাচ্ছি, তুইও চল। ও তো যাচ্ছে, ও তো নষ্ট হয়েই গেল, ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে। ও যে একটা জুনিয়র আপকামিং প্লেয়ারকেও নিয়ে চলে যাচ্ছে, তো তারও কি হচ্ছে যে একটা আপকামিং ছেলের যে একটা থাকে, যেই ছেলেটার থেকে আগামী 10 বছর আমরা পাবো, একটা ভালো ছেলে পাওয়া গেছে, তাকে আমি বড় করছি, বড় করার পরে তার টার্গেট হয়ে যাচ্ছে খেপ খেলা। এখন প্রতিদিন আমরা যারা ট্রেনিং করিয়ে বড় করাই, বা আমরা যারা, তাদেরকে তো প্রতিদিন 5,000 টাকা করে দেওয়া সম্ভব না, প্রতিদিন 3,000 টাকা করে দেওয়া সম্ভব না, কিন্তু খেপ খেললে সেটা পাওয়া সম্ভব। 2 মাস যদি প্রতিদিন 3,000 টাকা করে পায়, বা সপ্তাহে 4 দিন 3,000 টাকা করে পায়, সেই বাচ্চাটা তো আর খেলবে না। প্লাস সপ্তাহে 4 দিন সে রাত জাগছে, তার খেলার ক্যারিয়ারটা 1 বছরেই শেষ হয়ে যাচ্ছে। এবার সে এমন না যে অভাবের জন্য খেলছে। যদি অভাবের জন্য খেলতো, অনেক প্লেয়ার আছে যারা চাকরি করে, তারাও খেলছে। কিসের অভাব? কেন্দ্রীয় সরকারের চাকরি করে কিসের অভাব? তা না, তার তো খেলার ক্যারিয়ারটা ওভার। সে এখন হচ্ছে পান্ডা, সবাইকে ধরে নিয়ে গিয়ে তাকে টিম করলে তার থেকে বেশি রোজগার করতে পারবে। তো রোজগারের তাগিদে যা হচ্ছে এই খেলাগুলোর জন্যে, বাংলার যে আসল খেলা, প্রাণের খেলা ফুটবল, সেখানে বাঙালি প্লেয়ার কমে যাচ্ছে। এই জায়গায় যখন বাঙালি প্লেয়ারদের একটা অনিশ্চয়তা রয়েছে, ভারতীয় ফুটবলটাকে তুমি কি নজরে এই মুহূর্তে দেখছো? কারণ আমি তোমায় বলছি, তুমি আইএসএল এর কথা বললে, আইএসএল যখন শুরু হয়নি তখন ভারতীয় ফুটবলের র্যাঙ্ক একটু উপরের দিকে ছিল। এখন ধীরে ধীরে সেটা নেমে আসছে। মানে একটা সময় আমাদেরকে ভাবতাম যে আমরা যদি আমরা থাইল্যান্ডের সাথে খেলি, বা মালয়েশিয়ার সাথে খেলি, বা মায়ানমারের সাথে খেলি, আমরা ছিল, জিতবো। সেগুলো তো আমরাই দেখেছি, জিতবো আমরা। আমাদের সামনে। এখন ওদের সঙ্গে বাংলাদেশকে আমরা হারাতে পারি না। পারবো না তো, পারবো না। তার কারণ হচ্ছে আমাদের যেভাবে চলছে লাস্ট 10-15 বছর ধরে ফুটবলটা ভারতবর্ষে যেভাবে চলছে, আজকে সমস্ত কিছুর মূলে ওপরে একদম মানে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা। আমরা কি করে তুলবো? আমরা যে আমাদের যে জুনিয়র ইন্ডিয়া টিমগুলো হয়, সেখানেই বয়স বাড়িয়ে প্লেয়ার ভর্তি। ধরো আজকে যে ছেলেটা আমার আন্ডার-17 ইন্ডিয়া খেলছে, আমি কারণ নাম করছি না, তার বয়স যদি 22 বছর হয়, তাহলে আজ থেকে 5 বছর বা 6 বছর বাদে তার যখন টপ ফর্মে খেলার কথা, 17 বছর, 10 বছর, 27 বছর বয়সে তার টপ ফর্মে খেলার কথা, অ্যাকচুয়ালি তার তখন বয়স হচ্ছে 22-23 থেকে নিয়ে গিয়ে 33 বছর। বয়স বাড়ানো হচ্ছে আমাদের ফুটবলের ডেভেলপমেন্টের মূল সমস্যা। এটা কেউ করে না, আমরা করি। আমি, তুমি, আমরা যারা কর্মকর্তা, তোমার কথা বলছি না, আমরা যারা কর্মকর্তা আমরা করি। আমাদের জিততে হবে, জেতার জন্য আমরা সমস্ত রকম, বাচ্চাদের ফুটবলেও জিততে হবে, হারা কথাটা শুনতে রাজি নই। সুতরাং ওই জন্যে আমি একটা জেলায় সুশীল মেমোরিয়াল লিগ করছি, রোজ আমার কাছে কমপ্লেন আসছে, রোজ। আমি যদি এখন টিম ছাঁটাই করে দিই, আর টিম থাকবে কিনা সন্দেহ। এত সমস্ত সবারই ওই একটাই, বয়স বাড়িয়ে চ্যাম্পিয়ন হতে হবে। এই জায়গায় যখন ভারতীয় ফুটবলে তুমি যখন দেখছো যে একটা আইএসএল এর টেন্ডার ডাকা হচ্ছে, সেই সময়টাতে কেউ আগ্রহী নয়। তুমি এর আগেও বললে যে কেউ পয়সা দিতে আগ্রহী নয়, কেউ পয়সা দিতে চাইছে না। আমাকে বলো কেন আসবে? আমাকে যদি বলো, তুমি যদি তোমার কাছে পয়সা থাকো, তুমি যদি খেলায় টাকা দিতে চাও, তোমার দুটো জিনিস থাকতে হবে, একটা খেলায় প্যাশন, আর সেকেন্ড জিনিস হচ্ছে একটা কাকে দিচ্ছি, আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে। ROI 0, 10 বছর বাদেও জিরোই থাকবে, 20 বছর বাদেও জিরোই থাকবে। আমি বেঁচে থাকবো না, তখনও হয়তো জিরোই থাকবে। ROI 0, তারপরে কি? তারপরে আমি তোমাকে টাকা দিলাম দেশের ফুটবলের ডেভেলপমেন্টের জন্য। তুমি আমাকে একটা পরিষ্কার চিত্রই দিতে পারবে না যে আমি এইভাবে চিন্তা করছি ডেভেলপমেন্ট হবে। ফর ইনস্ট্যান্স 2036 সালে ভারত অলিম্পিকের জন্যে অ্যাপ্লাই করেছে। যদি অলিম্পিকটা ভারত পায়, আমার বিশ্বাস অলিম্পিকটা আহমেদাবাদ, মানে গুজরাট অলিম্পিক হবে। ভারতের অলিম্পিক হবে না, গুজরাট অলিম্পিক হবে। গুজরাটেই সবটা হবে, কারণ গুজরাটেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারে টাকা পয়সা সমস্তটা, বাকি দেশটাই, মানে পুরো দেশটার রাজধানী এখন গুজরাট। তো ঠিক আছে, সেটা অ্যানাদার প্রবলেম, আমি ওটা বলছি না। যে আমার যদি ওখানে খেলতে হয়, তাহলে আজকে আমার যে ছেলেটার বয়স এখানে 11, 12, 13,
তাই তো 36-এ যদি হয় তাহলে এটা হচ্ছে 2026, 10 বছর বাদে হবে। তাহলে আজকে যার 12-14 বছর বয়স সে গিয়ে তো খেলবে, 14 বছরের বয়সটা খেলবে তো। অলিম্পিক তো ফুটবল আন্ডার 21, তাহলে আজকে যার 11 সে গিয়ে 21 খেলবে। আমি পাই না পাই পরের কথা, আমি বিট করেছি তো। তাহলে আমার কি আজকে ভারতের কোনো 11 টিম রেডি হচ্ছে, কোথাও খবর আছে? সবাই কিন্তু সরকারের দোষ দেয়। আমি বললাম সরকার কিন্তু টাকা দেয়, সরকার টাকা দেয়, কিন্তু যারা চালায়, যদি আমাকে টাকা দেয় আমার দায়িত্ব হচ্ছে সেটাকে ভালো করে চালানো। সেই দায়িত্ববান লোকের সংখ্যা ভারতবর্ষে কমে গেছে। যারা উপরে বসে আছে তারাও সেই দায়িত্ব নিয়ে ভাবছে না। তারা আগে তো প্রথম কথা চেয়ার বাঁচাতে হবে, তারপরে নিজেদের বেস্টের ইন্টারেস্ট থাকে বিভিন্ন, কোথাও কাউকে এটা পাই দিতে হবে কোথাও। তারপরে সবারই একটা, আগেকার যারা অশোক ঘোষ থেকে ধরে রঞ্জিত গুপ্ত বা প্রদ্যুৎ দত্ত, বিশ্বনাথ দত্ত, জগমোহন ডালমিয়া, প্রত্যেকের কথা ধরে নাও, এরা না ব্যক্তিগত জীবনে মানে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী ছিলেন। স্পোর্টসে এসে কখনো রোজগারের চেষ্টা করেননি, যে ওখান থেকে কিছু রোজগার করব, এই চেষ্টা করেননি। কারণ স্পোর্টসটা এখনও পশ্চিমবাংলায় বেঁচে আছে, বিকজ যারা কাজ করে সারা পশ্চিমবাংলা জুড়ে তারা ভালোবেসে করে, পয়সার জন্য করে না। তো এরাও করেনি, কিন্তু যত দিন বদলাচ্ছে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে, অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে ওখান থেকে আমি কি পাবো, ওখান থেকে আমার কতটা রোজগার হবে, বা কাউকে পাইয়ে দেবো, বা ঘুর পথে পাবো বা সোজা পথে পাবো, এই পাওয়ার বিষয়টা বেশি মাথায় ঢুকে যাচ্ছে বলে ডেভেলপমেন্টটা সেভাবে হচ্ছে না। শেষ দুটো প্রশ্নে আসো। তার মধ্যে প্রথম একটা প্রশ্ন, যে আমরা এই বছর ডায়মন্ড হারবারকে দেখছি আই লিগে, তারা কল্যাণী থেকে খেলছে। নৈহাটির মাঠে কি কোনো রকম সমস্যার সৃষ্টি হলো যে কারণে তারা কল্যাণী থেকে, কারণ নৈহাটির মাঠে এর আগেও মোহামেডান খেলেছে, আই লিগের কথা বলো, রাতে খেলা হয়েছে, ফ্লাড লাইটের আলোয় খেলা হয়েছে। আমার ধারণা এবছর না খেলার কারণ হচ্ছে এই ইলেকশনটাকে ক্যালকুলেশন করেই হয়তো ওরা, মাঠ নিয়ে কোনো সমস্যা ছিল না? মাঠ নিয়ে কোনো সমস্যা নেই। নৈহাটি স্টেডিয়াম আপ টু দ্য মার্ক, একদম কোনো অসুবিধা নেই। ফ্লাড লাইটের টুকটাক প্রবলেম আছে, সেগুলো মানে ডিএইচএফসি খেললে তো 4 ঘন্টায় মিটে যেত, ওটা কোনো ব্যাপারই না, ওটা কোনো সমস্যাই না, ওটা ব্যাপার না। এবং মাঠ একদম, আমি তো প্র্যাকটিস করছি, আমি তো নৈহাটি স্টেডিয়ামে যাই, রেগুলার যাই, ওই জন্য তোমায় জিজ্ঞেস করা। একদম নৈহাটি স্টেডিয়াম নিয়ে কোনো বলার জায়গা নেই। কিন্তু ইলেকশনের অনেক কাজ বা এই প্যারামিলিটারি ফোর্স এসে থাকার জায়গা, এগুলো স্টেডিয়ামটাই ব্যবহৃত হয়। হ্যাঁ, ওখানে ভোটের এই যে বলছি না যে কোনো মানুষ তো আজকাল প্রশ্ন করতে ভুলে গেছে, সাংবাদিক সম্মেলন হয় না, আমার মনে যা ইচ্ছা হয় আমি সেটাই বলে যাবো, গাঁজাখুরি বললেও তোমাকে শুনতে হবে। আমি কখনো, তোমরা ভাবো এই যে ধরো প্যারামিলিটারি ফোর্স আছে, প্রতিটা ইলেকশনেই আসে, এসে সমস্ত সরকারি স্কুলে ঢুকে যায়, সরকারি স্কুলে থাকে, সরকারি স্কুলগুলোর পড়াশোনা এখন থেকে নিয়ে ইলেকশন শেষ অবধি পুরো শেষ হয়ে গেল। বেসরকারি স্কুলে থাকবে না কেন? সরকারি স্কুলে যারা পড়াশুনো করে তাদের পড়াশোনার দরকার নেই? বেসরকারি স্কুলে পড়াশুনো, আর নইলে এত বছর ধরে ইলেকশন হচ্ছে, এত জায়গা দেশে পড়ে আছে, তো প্যারামিলিটারি ফোর্স রাখার জন্য আলাদা জায়গা করলো না কেন সরকার? নতুন পার্লামেন্ট না করে তো এটা করতে পারতো। যে আমার পড়াশুনোটা, শিক্ষা দীক্ষাটা হ্যাম্পার হবে না। আর শিক্ষা দীক্ষাটাকে আজকের ভারতবর্ষে কোনো গুরুত্বই দেওয়া হয়। আর এই শিক্ষার একটা পার্ট হচ্ছে ক্রীড়া শিক্ষা, যেটাকে আমরা খেলাধুলো বলি, তারপরে ওটাকে ভাগ করি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, জুডো। কিন্তু যাই যেখানেই নিয়ে যাই, শিক্ষার প্রতি মানুষের অনুরাগটা কমিয়ে দিয়েছে সরকার। শিক্ষার কোনো গুরুত্ব নেই। সিলেবাস তোমরা নিশ্চয়ই, তোমরাও এটা সবাই জানে, তোমরাও জানো, তোমরা যেভাবে পড়াশুনো করে বড় হয়েছো, আমরা যেভাবে পড়াশুনো করে বড় হয়েছি, আজকের দিনে পড়াশোনাটা সেরকম নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক। এবং ডেপথ অফ নলেজটা আমার মনে হয় কমে গেছে, লেখার ক্ষমতা কমে গেছে। এরা বাংলায় বড় প্রবন্ধ লিখবে, বাংলায় বড়, তারপরে তো ধরো তারপর সঙ্গে টেকনোলজি আছে সমস্ত কিছু। কিন্তু এই ছোট্ট প্রশ্নটা বারবার মনে ওঠে না, যে যেই স্কুলে আমি পড়তাম সেই স্কুলের পড়াশুনো বন্ধ, যেই স্কুলে বড় লোকের ছেলেরা পড়ে সেই স্কুলটা পড়াশুনো থাকে কেন? ওয়াই? কেন মানুষ প্রশ্ন করে না? এই প্রশ্ন সরকার অবধি পৌঁছায় না, কারণ মানুষ প্রশ্ন করে না। আর সরকার কেমন হয়? সরকার যেরকম মানুষ হয় সেরকমই তো সরকার হবে। ভবিষ্যতে ইউনাইটেড স্পোর্টস ক্লাব আইএসএল খেলার স্বপ্ন দেখছে? না না, আইএসএল খেলার চিন্তাই করি না, আই লিগ ফার্স্ট ডিভিশন খেলার স্বপ্ন দেখি। ভালো আই হাতে লিগ থাকুক। চ্যাম্পিয়ন হয় আইএসএলে? আমি চিন্তা করি অন্য, যে ভালো হাতে থাকুক, ক্লাবটা যেন টিকে থাকে, এটা আমাদের একটা স্বপ্ন। আমরা ডেভেলপমেন্টটা আমাদের মেন পার্ট।
টাকা দিয়ে প্লেয়ার কিনতে আমরা পারি না, ডেভেলপমেন্ট আমাদের মেন পার্ট। আমরা চেষ্টা করব যেন বাংলার ফুটবলের উন্নতিতে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের নামটা থাকে। শতবর্ষে কি ভাবনা? শতবর্ষের ভাবনা ইনফ্রাস্ট্রাকচার, যদি ইনফ্রাস্ট্রাকচার হিসেবে নিজেদের একটা মাঠ করা যায়, চেষ্টায় আছি। যদি আমাদের একটা মাঠ করা যায় কোথাও, নিজস্ব ফুটবল মাঠ, সেটা আমি চেষ্টা করছি, হয়তো হয়েও যেতে পারে। আর শতবর্ষের ভাবনা হচ্ছে যে আমাদের যারা খেলে গেছে, আমার টিমে তো সুনীল ছেত্রীও খেলেছে, রেনিডির সঙ্গেও খেলেছে, বাইচুং ভুটিয়া ছাড়া সেই সময়কার সব প্লেয়ারই আমার টিমে খেলেছে। এবং বেলো রাজাকও তার মানে তোমাদের টিমে খেলার পর মোহনবাগানে গেছে, তারপরে ইস্টবেঙ্গলে গেছে, এবং আমার টিম থেকে খেলার পরে আরও অনেক প্লেয়ার এরকম যারা মোহনবাগান গেছে, ইস্টবেঙ্গল গেছে। তো এটা আছে, আজকের দিনে তো আর সেই পরিস্থিতিও নেই। তো শতবর্ষের মূল টার্গেট হবে, আমাদের একটা আন্ডার 13 টিম আছে, সেই টিমটা খুব ভালো ট্রেনিং হয়। তো সেই টিমটাকে কতটা উপরে তুলে ধরা যায় তার একটা বাজেট করা। কিছু অনুষ্ঠান নিশ্চয়ই থাকবে শতবর্ষের জন্য। তার পাশাপাশি ডিজিটাল মার্কেটে আমাদের ফেসবুক পেজ তোমরা দেখেছো, ডিজিটাল মার্কেটে ডিজিটালি ইউনাইটেড স্পোর্টসকে আর একটু প্রতিষ্ঠা করা। আমরা একদম শেষ মুহূর্তে এসেছি, শেষ মুহূর্তে আমরা কিছু র্যাপিড ফায়ার করে নিতে চাইছি। দুটো খালি জিজ্ঞেস করবে না আমি কোন টিমের সাপোর্টার, এটা বাদ দিয়ে যা খুশি করো। না, সেটা জিজ্ঞেস করবো না। র্যাপিড ফায়ার তুমি জানো যে একটা বেছে নিতে হবে। প্রথম প্রশ্ন, ফুটবল পৃষ্ঠপোষক না ফুটবল সমর্থক? পৃষ্ঠপোষক। তুমি কীরকম চাইবে, যে একটা স্ট্রং টিম তৈরি করা নাকি একটা বড় টিম তোমার কাছে থাকবে এরকম একটা? আমি স্ট্রং টিম তৈরি করতে ভালোবাসি। আচ্ছা, তুমি বললে কোনো দল বলবে না, ইলিশ না চিংড়ি, কোনটা খেতে ভালো লাগে? আমি হ্যাঁ, ভেটকি পাতুরি। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দেখা নাকি আরও অন্য কোনো ক্লাবের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তোমাকে দেখবে? না না, হ্যাঁ, ইউনাইটেড স্পোর্টস, তবে বড় টিম করা অনেক সুবিধা। বড় টিম, বড় ছাতার তলায় বসে কাজ করা অনেক সুবিধা। 40 তলা বিল্ডিংয়ের ওপরে বসে কলকাতাটা দেখতে অটোমেটিক ভালো লাগে। আমরা ফুটপাতের পাশে বসে 40 তলা বিল্ডিংটা দেখি তো অনেক উঁচু লাগে। আমার মনে হয় ওখানে আরও ভালো করে কাজ করা যায়। আচ্ছা, যদি প্লেয়ার হতে, তুমি বলেছো ফুটবল খেলতে, কোন পজিশনে খেলতে? স্ট্রাইকার। আচ্ছা, জায়ান্ট কিলার ক্লাব ইউনাইটেড স্পোর্টস নাকি চ্যাম্পিয়ন ক্লাব ইউনাইটেড স্পোর্টস? চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। 3বার কলকাতা লিগ রানার্স হয়েছি, তিনবারই পেনাল্টি নিয়ে গন্ডগোল আছে, 2বার পেনাল্টি নিয়ে গন্ডগোল আছে। প্রথম বছর মোহনবাগানের এগেন্সটে পেনাল্টি দেয়নি, তাই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল, মোহনবাগানকে পেনাল্টি দিয়ে চ্যাম্পিয়ন করা হয়েছিল। আর শেষটা তো গত বছরে আমাদের পেনাল্টি দিলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতো না, আমরা হতাম। তো ওটা তো থাকবেই, কলকাতার ফুটবল ওটা থাকবে, ওটা নিয়েও কোনো ব্যাপার না। আর আরেকবার অলোক মুখার্জির কোচিংয়ে রানার্স হয়েছি। তো জায়ান্ট কিলার হিসেবেই থাকবে পরিচিতি, জায়ান্ট হওয়া যাবে না। জায়ান্ট ভারতবর্ষের ফুটবলে 3জন, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ওর বাইরে কোনো কেউ জায়ান্ট হতে পারবে। ওয়ার্ল্ড কাপের বছর ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তুমি নিজেকে আরও কী করতে, মানে তুমি নিজেকে আপলিফ্ট কী করে করতে চাও? আপলিফ্ট করতে গিয়ে আমার জীবনে একটা শখ আছে, কোনো দিন যদি এআইএফএফ কাজ করতে পারি, করা যায় ভারতবর্ষে, এটা আমি করে দেখিয়ে দিতে চাই। যারা সেই জেদটা রয়েছে, যারা করছে না তারা করার ইচ্ছা নেই, মাইনের দিকে নজর বলে করতে পারছে না। করা যায়, সেটা আমি চেয়ারে যদি কোনো দিন বসতে পারি, আমি দেখিয়ে দেবো যে ভারতবর্ষে করা যায়। কলকাতায় বসে করা খুব কঠিন, তাই বলে ভারতবর্ষে বসে করাটা অনেক ইজি। কলকাতার মাঠের ফুটবল ময়দানের ফুটবল নাকি জেলার মাঠের ময়দানের ফুটবল? না না, অবভিয়াসলি কলকাতার মাঠের ফুটবল। কলকাতার মাঠের ফুটবল। শেষ, নবাব ভট্টাচার্য কন্ট্রোভার্সি বা লোকের বাজে কথা, সেটা কি করে হ্যান্ডেল করে? দেখো, আমি এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তো সোশ্যাল মিডিয়ায় একটা সুবিধা আছে, যাকে যা খুশি বলা যায়, তোমার যোগ্যতা নিয়ে কেউ জিজ্ঞেস করবে না। কমেন্ট বক্সটা ওপেন আছে, যাকে যা খুশি। তোমার নিজের কমেন্টে কেউ, তোমার নিজের পোস্টে কেউ সারাদিনে 2টো লাইক পড়ছে না, কিন্তু তুমি আমার পোস্টে গিয়ে গালাগালি করার সুবিধাটা যেটা উপভোগ করো, আমিও সেটা উপভোগ করি। যে ঠিক আছে, তুমি এই বলেই খুশি, তুমি আমাকে বললে তোমার পরিচিতি বাড়ে, আমার কিছু যায় আসে না। আর বিতর্কিত বিষয় রাজনৈতিক দিক দিয়ে, ধরো আমার কোনো কাজ ভাল লাগলো, আমি মনে করি প্রধানমন্ত্রী মোদি এই কাজটা ভালো করেছে, তিনি তো আমার দেশের প্রধানমন্ত্রী, আমি বললেই আমি সঙ্গে সঙ্গে চাড্ডি হয়ে গেলাম। আর আমি যদি মনে করি যে দিদির কোনো কাজ যদি আমার ভালো লেগে যায়, তাহলে আমি চটিচাটা হয়ে গেলাম। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়া উপাধি। আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো খরচ হলে তুমি মাকু হয়ে গেলে। আমি বুদ্ধদেব ভট্টাচার্য যদি না, মাকু তো নাই, তবে সেকু মাকু অনেক রকম কথা এসছে।
তো প্রত্যেকটা মানুষ যারা উপরে উঠেছেন তাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নিজস্ব গুণ থাকে। আমি সৌরভ গাঙ্গুলিকে দূর থেকে দেখেছি, বহুদিন দেখেছি। আমাদের তো ফ্যান, আমরা বেসিক্যালি আমরা একই বছরে মাধ্যমিক, একই বছরে উচ্চ মাধ্যমিক, 89-এ সৌরভের মাধ্যমিক, 91-এ দাদার, এ তো অলমোস্ট আমরা একই বয়সী। আমি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হিসেবে কাজ করতে গিয়ে কত লোক দাদাকে কত কথা বলে। আমি একটা ব্যক্তিগত কথা বলি, আমি সৌরভ গাঙ্গুলির ওপর আমার রেসপেক্টটা আরও বেড়ে গেছে। যে কোন জায়গাটায় আমি নিজের প্রেজেন্স দিয়ে সামলাবো, কোন জায়গাটায় আমি আমার ক্ষমতা দিয়ে সামলাবো, এই যে জায়গাটা সৌরভ গাঙ্গুলি যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর, আরও তো ভারতবর্ষে বড় বড় প্লেয়ার আছে, মোহাম্মদ আজহারউদ্দিন আছে, কপিল দেব আছে, কেউ অ্যাডমিনিস্ট্রেশনে এসছে? কেন অ্যাডমিনিস্ট্রেশনে এলে তোমাকে কোনো না কোনো পক্ষের কাছে যেতে হবে, তোমাকে গালাগালি খেতে হবে পাবলিকে, কিন্তু তবু অ্যাডমিনিস্ট্রেশন চালানোটা ওদের বংশে আছে, রক্তে আছে। তো আমি যত দেখেছি দাদাকে দেখলে আমার খুব রেসপেক্ট হয়। আর ব্রেনটা দাদার যা আছে ওটা কলকাতা জাদুঘরে সংরক্ষণ করা উচিত। তা সৌরভ গাঙ্গুলি এমনি সৌরভ গাঙ্গুলি হয়নি। তা আমি বিশ্বাস করি উই অল ক্যান ডু ইট। যদি খেলাধুলোর প্রতি প্যাশনেট লোকেরা স্পোর্টসের ক্ষমতায় আসে, স্বার্থলোভী বাদ দিয়ে। স্পোর্টস মানে শুধু উত্তরীয় পড়া আর ফুলের তোড়া পড়া না, যার ভিশন আছে, যে কিছু করতে চায়, যে প্যাশনেট হবে, সে এলে আলটিমেটলি স্পোর্টসের ভালো হয়। এবং সেরকম কোনো লোক যেখানে, এবং আমার কালকে যদি আমার জেলার সেক্রেটারি এরকম কোনো লোক আছে আমার জায়গায়, আই উইল বি দ্য ফার্স্ট পার্সন টু সাপোর্ট হিম। যেমনটা আপনারা শুনলেন যে আমরা তো বলি যে বাংলার ফুটবলাররা উঠে আসুক, কিন্তু আমি আজকে অন্তত এই পডকাস্ট সেশন থেকে বলছি, ময়দান টেলস পাওয়ার বাই ভিক্টরি টিভি পডকাস্টে, যে বাংলার ফুটবলে এই ধরনের লোকজনও উঠে আসুক। এই ধরনের চরিত্রগুলো না থাকলে বাংলার ফুটবল রঙহীন, বিবর্ণ। এরকমই আরও সুন্দর সুন্দর পডকাস্ট দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, ফলো করুন আমাদের পেজ ভিক্টরি টিভিকে, এবং সঙ্গে থাকুন আমাদের। ততক্ষণের জন্য আবারও একবার ধন্যবাদ তোমাকে।